নির্বাচন কমিশন আর নেই। হ্যালো হ্যালো টিএন সেশনের নির্বাচন কমিশনের যে গরিমা ছিল সেই গরিমাকে নেই, ঠিক? হ্যালো, সেই গরিমাকে কিভাবে কালিমালিপ্ত করা যায় তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে আজকের যিনি নির্বাচন কমিশনার তিনি। একটা স্বয়ং শাসিত গণতান্ত্রিক প্ল্যাটফর্মকে কিভাবে ভারতীয় জনতা পার্টির দলদাসে পার্টি অফিসে পরিণত করা যায় তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকের যিনি নির্বাচন কমিশনার তিনি। একটার পর একটা পদ্ধতি গ্রহণ করা হয়েছে যাতে বাংলায় যারা প্রকৃত ভোটার তাদের নাম যেন তেন প্রকারণ বাদ দেওয়া, এবং তার বিভিন্ন রকম পদ্ধতি ছিল। প্রথম ম্যাপিং, নো ম্যাপিং, যখন দেখা গেল যে তাতে সাকসেসফুল হওয়া গেল না, বাংলায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পার্সেন্টেজ সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম, তখন এলো একটা সেকেন্ড অপশন, লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমার প্রশ্ন, এটা অন্যান্য রাজ্যে কি হয়েছে? নির্বাচন কমিশন করেছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি? আপনারা কেউ একবারও নির্বাচন কমিশনার কিংবা ভারতীয় জনতা পার্টির নেতাদের জিজ্ঞেস করেছেন যে অন্যান্য রাজ্যে যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি সেটা শুদ্ধ না করা হয় তাহলে কেন শুধু বাংলার ক্ষেত্রে হচ্ছে? তার মধ্যেও একটা বড় ধোঁয়াশা ছিল। প্রথমে বলা হচ্ছিল যে সবাইকে ডিএম অফিসে গিয়ে এটা রেকটিফাই করতে হবে। আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার দাবি করেছিলেন তালিকা প্রকাশ করা হোক, এবং তিনি দিল্লিতে গিয়েও বারংবার বলেছিলেন এই তালিকা কেন প্রকাশিত হবে না। আজ অবধি কিন্তু এই তালিকা সাধারণ মানুষের কাছে প্রকাশিত নয়। এখন বলা হচ্ছে ওটা বিএলওদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবার বিএলওরা তলার লেভেলে ওটা রেকটিফাই করে নেবেন। যেটা চন্দ্রিমা ভট্টাচার্য বলছিলেন, আমি আমার পেপার জমা দিলাম, আমার কোনো রিসিভ কপি নেই, অর্থাৎ আমি ভবিষ্যতে ওরা যদি আমার নাম অন্যায়ভাবে কেটে দেয় আমার প্রমাণ করার কোনো সুযোগ নেই যে আমি এগুলো জমা দিয়েছিলাম। বুঝতে পারছেন ওরা কোন জায়গাটায় নেমেছে? নির্বাচন কমিশনের নিয়ম, একজন তার বিএলওকে 10টা ফর্ম 7 জমা দিতে পারে, তাহলে এই 3-4 হাজার ফর্ম 7 এলো কোথা থেকে? যেটা প্রত্যেকটা ফর্ম ফিল আপ করা কোথা থেকে এলো? এই নামগুলো কোন অফিসে বসে ফিল আপ হলো? অ্যাকচুয়ালি এরা গ্রাউন্ড লেভেলটাও জানে না। ফর্ম 7 ওরকম ভাবে জমা দিয়ে কেটে দেওয়া যায় না। ফর্ম 7-এর মূল নিয়মটা হচ্ছে আপনি যার নামে অবজেকশন দিচ্ছেন আপনাকেই প্রমাণ করতে হবে যে বৈধ ভোটার নয়। যার নামে অবজেকশন দিচ্ছেন এটা তার প্রমাণ করার বিষয় নয়, প্রমাণ করার বিষয় যে জমা দেবেন তার, এবং সেক্ষেত্রে পার্টিকুলারলি সেই ব্যক্তিকে যেতে হয়। এখানে ওরা থোক ধরে, শুধু আমি কাল শুনছিলাম ব্যারাকপুরে ভাটপাড়ার বিধায়ক, ওখানকার কে একজন বিজেপির নেতা, তারা দল বেঁধে গেছেন ফর্ম 7 জমা দিতে। আইন কানুনও জানেন, আসলে তা নয়। হিটলারি কায়দায় ক্ষমতা দখল করতে করতে এরা ভাবছে যা ইচ্ছা তাই করা যায়, কোনো নিয়ম কানুনের ধার ধারছে না। মোহাম্মদ বিন তুগলকের মতো আচরণ করছে। ওরা ভাবছে যে কিভাবে বৈধ ভোটারদের নামটা বাদ দিয়ে দেওয়া যায়। এই যে অনবরত পরিকল্পনা, ওই যেহেতু বিজেপির নেতারা বলেছে 1.5 কোটি নাম বাদ দিতে হবে, ওইটাকে টার্গেট করে এগোচ্ছে যে আমাকে 1.5 কোটি নাম বাদ দিতে হবে। আর আমরাও বলছি, আমরাও কোনো বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। তার জন্য যে লড়াই সংগ্রাম দরকার, যেটা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলছেন, যে পথ ধরে আমাদের নেতা সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ডেপুটেশন দিয়েছেন, দলের নির্দেশে আমরা বারবার কলকাতায় যাচ্ছি আমাদের দাবি জানাতে।
আমাদের এই লড়াই সংগ্রাম চলবে। ওরা যদি ভাবে যে বাংলাটা দিল্লি, ওরা যদি ভাবে বাংলাটা হরিয়ানা, ওরা যদি ভাবে বাংলাটা বিহার, তাহলে বলবো অমিত শাহরা মূর্খের রাজত্বে বাস করছে। এটা বাংলা, এখানে একটা মমতা ব্যানার্জি আছে, এখানে একটা অভিষেক ব্যানার্জি আছে, অত সহজে কিছু করা যাবে না। এবং একটা দিক দিয়ে বাংলার মানুষ পরিষ্কার হয়ে গেছে যে এরা যেন তেন প্রকারেণ বাংলা দখল করতে চায়। আর যখন বাংলা কেউ দখল করতে চায় তখন সবচেয়ে যারা প্রতিবাদ করে তারা বাংলায় বসবাসকারী মানুষ। ইংরেজ আমলেও বাঙালিরাই সবচেয়ে প্রধান ভূমিকা গ্রহণ করেছিল বানিয়াদের বিরুদ্ধে, আর আজকে দেশের বানিয়াদের বিরুদ্ধে প্রথম প্রতিবাদটা বানিয়ারা টের পাবে, সেটা বাংলার মুখ থেকেই হচ্ছে। আজকে মমতা ব্যানার্জি যে পথটা দেখাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথটা দেখালেন, এটা আগামী দিনে সারা ভারতবর্ষে ইমপ্লিমেন্ট হবে। এবং দেখবেন এর মাধ্যমেই এই স্বৈরতান্ত্রিক ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার, তার পতন এর মাধ্যমেই শুরু হবে বাংলার নির্বাচনের পর। আপনারা মিলিয়ে নেবেন। এবার আমরা আপনাদের কয়েকটি কাগজ দেখাচ্ছি, অর্থাৎ কালকের এই যে দেখুন, গাড়ির পেছনে কি যাচ্ছে দেখা গেল। আরো আছে এই যে গাড়ির পেছনে দেখুন ফর্ম, এটাকে আরো স্পষ্ট করে দেখাবো, গাড়ির নম্বর এবং ফর্মটা ফিল আপ করা ফর্ম, সেটাও দেখতে পাবেন। গাড়ির নম্বর এই যে, আচ্ছা ফর্মগুলো আমরা বলেছি যে ফিল আপ করা ফর্ম, এই যে উল্টো হয়েছে না, এই যে ফিল আপ করা ফর্ম। এই ভোটারের নাম কোত্থেকে পেলো? আমরা তো কবে থেকে চাইছি যে দিন, লিস্টে দিন 1,36,00,000, কই লিস্ট তো পাইনি আমরা। তাহলে এরা কোথা থেকে কাকে কাটছে? লজিক্যাল ডিসক্রিপেন্সি, আর বাকিগুলো কি ইলজিক্যাল। কিছু যদি জিজ্ঞাসা করেন বলতে পারেন। হ্যাঁ, প্রশ্ন থাকলে নিশ্চয় করব। আজ তো কলকাতা হাইকোর্টে একটি মামলা শুনানি রয়েছে, আইপ্যাক বনাম এডিজি। গতকাল একটা বিশৃঙ্খলা হয়েছিল, আগের দিন একটা বিশৃঙ্খলা হয়েছিল কোর্টে। প্রথমত আজকে আইনজীবী ছাড়া মামলা পার্টিকুলার আইনজীবী ছাড়া কেউ ঢুকবেন না। আর আজকে হিয়ারিং না, আমরা কোনো কিছু মন্তব্য করছি না, কারণ নিশ্চিতভাবে আমাদের আইনের উপর ভরসা আছে, আদালতের উপর ভরসা আছে, হাইকোর্টের উপর ভরসা আছে। আমরা কিছু কোনো মন্তব্য এই নিয়ে করছি না। আর খালি আইনজীবীরা থাকবেন তা না, পিটিশনার, রেসপন্ডেন্ট যারা আছেন তারাও থাকতে পারেন। আচ্ছা, উনি যেখানে গিয়ে এটা বলছেন না, হ্যাঁ, আচ্ছা তোলাবাজির কথা বলছেন, ভারতবর্ষের সবাই জানে যে তোলাবাজ কারা, সুতরাং ওনার মুখে এটা মানায় না। উনি একটা বাচ্চাকে দেখলাম একটা ডুগডুগি দিয়েছেন না কি এটা দিয়েছেন, উনি ওইরকমই একটা ব্যাপার ওনার মধ্যে এখনো ওই বাৎসল্য ব্যাপারটা রয়েছে। তা না হলে বলতেন না সিঙ্গুরের মাটিতে গিয়ে যে লড়াইটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন সেদিন দাঁড়িয়ে, সেই লড়াইটা স্বীকৃতি পেয়েছিল মাননীয় সর্বোচ্চ ন্যায়ালয় থেকে, অনারেবল সুপ্রিম কোর্ট থেকে। অ্যাকুইজিশন, অধিগ্রহণ, ফার্মারের জমি, কৃষি জমি অন্যায়ভাবে অধিগ্রহণ করা হয়েছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন। তাপসী যেদিনকে জ্বলছিল ওখানে, সেদিনকে সুকান্তদের আমরা দেখিনি, সুকান্ত মজুমদারদের। সুতরাং এসব বলে লাভ নেই। আর সেই স্বীকৃতি দিয়েছে অনারেবল সুপ্রিম কোর্ট যে অ্যাকুইজিশনটা ইলিগাল ছিল,
বাম আমলের এই অ্যাকুইজিশন ইললিগাল ছিল, এই ইতিহাসটা কি জানেন না? যিনি এত বাৎসল্য যার ভেতরে রয়েছে বলে এখনো মনে হয় যে উনি পরিণতই হননি। প্রধানমন্ত্রী আসছেন সিঙ্গুরে, আজকে সুকান্ত মজুমদার বলছেন এবার শিল্প হবে। আচ্ছা, এই শিল্প, টাটার শিল্প থেকে পরে কি যেন একটা হবে গাড়ির কারখানা, সেখানে হলো না কেন? সেখানে কোথায় গেছিল? তাহলে হলো না কেন? হলো না কেন?